আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ভারতীয় নাবিকসহ লিবিয়ায় আটক তুর্কি জাহাজ, কড়া জবাবের হুঁশিয়ারি। ইরানের তেল খাতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানালো রাশিয়া। পাল্টা ব্যবস্থা, ইয়েমেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের উপর নিষেধাজ্ঞা দিল ইরান। ফ্রান্সের ইতিহাসে রেকর্ড গড়তে যাচ্ছে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতের সৃষ্ট ইরাক, সিরিয়া ও ইয়েমেনের শরণার্থীদের করুণ অবস্থা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারতীয় নাবিকসহ লিবিয়ায় আটক তুর্কি জাহাজ, কড়া জবাবের হুঁশিয়ারি। তুরস্কের মালবাহী একটি জাহাজ আটক করেছে লিবিয়ার বিদ্রোহী খলিফা হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মি। পূর্ব লিবিয়ায় 9 জন তুরস্ক ও 7 জন ভারতীয় নাবিকসহ জাহাজটিকে আটক করা হয়েছে বলে ডয়েচ ভেলের খবরে বলা হয়েছে। এলএনএ এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম তুরস্কের দিকে যাওয়ার সময় মাবরুকা নামের জাহাজটি আটক করা হয়। তাতে 9 জন তুরস্কের ও 7 জন ভারতীয় নাবিক ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পশ্চিম লিবিয়ার গভর্নমেন্টস অফ ন্যাশনাল অ্যাকর্ডকে অস্ত্র দিয়ে সাহায্য করছে আঙ্কারা। ত্রিপলি ভিত্তিক ওই সরকারকে পূর্ণ সমর্থন জানায় তুরস্ক ও কাতার। অন্যদিকে আমিরাত, মিশর ও সৌদি আরবের সমর্থন বিদ্রোহী হাফতার বাহিনীর দিকে। এদিকে অবিলম্বে জাহাজটি ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি বলছে, হাফতারের বাহিনীর আক্রমণাত্মক মনোভাব দেখাচ্ছে এবং যদি এভাবে তারা তুরস্কের ওপর আঘাত হানার চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আগামী বছর লিবিয়ায় রাজনৈতিক স্থিতি অবস্থা ফেরানোর চেষ্টা ও নির্বাচন হওয়ার উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। তবুও হাফতার ও তার মিলিশিয়া বাহিনী আক্রমণ চালিয়ে যাচ্ছে। তুরস্কের সমর্থনের উপর আঘাত করলে এবার কঠোর জবাব দেওয়া হবে। এ নিয়ে চলতি বছরে তুরস্কের দ্বিতীয় জাহাজ আটক করল হাফতারের বাহিনী। ইরানের তেল খাতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানালো রাশিয়া। রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই রিয়াকভ ইরানের তেল খাতের উপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞাকে বেআইনি ঘোষণা করে তা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। তিনি বুধবার মস্কোর এক বক্তব্যে ইরানের তেল উৎপাদন ও রপ্তানি খাতকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করার আহ্বান জানিয়েছে। রিয়াকভ বলেছেন, রাশিয়া এখন পর্যন্ত ইরানের তেল খাতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো আলামত দেখতে পায়নি। রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরমাণু সমঝোতা নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের যৌথ কমিশনের পরবর্তী বৈঠক নিয়েও কথা বলেন। তিনি জানান, আগামী 16 ডিসেম্বর পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে এবং ওই বৈঠকের বিষয়বস্তু ঠিক করার কাজ চলছে। ওই যৌথ কমিশনের আগের বৈঠক গত 1 সেপ্টেম্বর ভিয়েনায় অনুষ্ঠিত হয়। 2015 সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য দেশ ও জার্মানির সমন্বয়ে গঠিত 6 জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতায় সই করে ইরান। ওই সমঝোতায় ইরানের ওপর থেকে জাতিসংঘ আমেরিকার সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে নিজের পরমাণু কর্মসূচিতে কিছুটা সীমাবদ্ধতা আনতে রাজি হয় তেহরান। কিন্তু 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশকে অবৈধভাবে ইরানের পরমাণু সমঝোতা থেকে বের করে নিয়ে তেহরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। গত 3 নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন বিজয়ী হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে ইরানের পরমাণু সমঝোতার পুনরুজ্জীবিত ব্যাপারে জোর জল্পনা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে রুশ উপ প্রতিরক্ষামন্ত্রী এই বক্তব্য দিলেন বলে মনে করা হচ্ছে। পাল্টা ব্যবস্থা, ইয়েমেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের উপর নিষেধাজ্ঞা দিল ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার হেনজেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইয়েমেনের নিরীহ মানুষের উপর সৌদি আরবের নেতৃত্বাধীন ভয়াবহ আগ্রাসন ও গণহত্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন সরকার ইয়েমেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের উপর নিষেধাজ্ঞা জারি করার একদিন পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যবস্থা নিল। ওই মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলছে,
ইয়েমেনের নিরীহ মানুষের উপর গণহত্যা, সৌদি জোটকে সমর্থন, অস্ত্র ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা করা, ইয়েমেনের উপর অমানবিক অবরোধ আরোপ করে রাখা, দেশটিকে কয়েক খণ্ডে বিভক্ত করার প্রচেষ্টা, রাজনৈতিক উপায়, ইয়েমেনের সংকট সমাধানে বাধা প্রদান সহ কিছু অপরাধে কেন্দ্রীয় ভূমিকা পালন করার জন্য হেনজেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বুধবার থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং ইরানের সব সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে। এর আগে মঙ্গলবার মার্কিন অর্থ মন্ত্রণালয় ইয়েমেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হাসান ইয়ালুর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসিকে সমর্থন করার অজুহাতে তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। ফ্রান্সের ইতিহাসে রেকর্ড গড়তে যাচ্ছে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির 4 বছরের কারাদণ্ড হতে পারে। ফ্রান্সের একটি আদালতে সারকোজির বিচারের শুনানি চলছে এবং বুধবার দেশটির অ্যাটর্নি জেনারেল সাবেক এই প্রেসিডেন্টের জন্য 4 বছরের কারাদণ্ডের আবেদন জানিয়েছে। 2007 থেকে 2012 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী সারকোজির বিচারের শুনানি গত 23 নভেম্বর শুরু হয়েছে এবং তা আজ বৃহস্পতিবার শেষ হওয়ার কথা রয়েছে। প্যারিস থেকে আল জাজিরা জানিয়েছে, সারকোজির বিরুদ্ধে দুর্নীতি, লিবিয়ার রাষ্ট্রীয় কোষাগার থেকে উৎকোচ গ্রহণ ও তা গোপন রাখার প্রচেষ্টা এবং নির্বাচনী প্রচারাভিযানের কাজ অবৈধভাবে অর্জিত সম্পদ ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে। ফ্রান্সের সাবেক এই প্রেসিডেন্ট 2007 সালের নির্বাচনী প্রচার কাজে লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে 5 কোটি ইউরো ঘুষ গ্রহণ করেছিল বলে অভিযোগ রয়েছে। 2011 সালে গণ অভ্যুত্থান গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর তার জীবিত পুত্র সাইফুল ইসলাম গাদ্দাফির পক্ষ থেকে প্রথম এই অভিযোগ উত্থাপন করা হয়। এছাড়া সম্প্রতি বিচারককে উৎকোচ প্রদানের মাধ্যমে আদালতের রায়কে নিজের অনুকূলে আনার প্রচেষ্টার দায়েও অভিযুক্ত হয়েছে সারকোজি। সারকোজির কারাদণ্ড হলে তা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের ইতিহাসে প্রথম কোনো ঘটনা যেখানে একজন সাবেক প্রেসিডেন্ট দুর্নীতির অভিযোগে জেলে খাটতে হচ্ছে। যুক্তরাষ্ট্র ও আরব মিত্রদের সৃষ্ট ইরাক, সিরিয়া ও ইয়েমেনের শরণার্থীদের করুণ অবস্থা। সিরিয়ার রাজধানী দামেস্কে সম্প্রতি শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ইরাক ও ইয়েমেনের শরণার্থী পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে। বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের হামলার মধ্য দিয়ে 2011 সাল থেকে সিরিয়ার সংকট শুরু হয়। বিশ্বের 80টিরও বেশি দেশ থেকে সন্ত্রাসীদেরকে সংগ্রহ করে সিরিয়ায় পাঠানো হয়েছিল ওই দেশটির সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সিরিয়ার ইদলিব এলাকায় এখনও কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ার সরকার ও তার মিত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ওই সংঘাতের জেরে প্রায় 1,20,00,000 সিরিয়ার নাগরিক শরণার্থীতে পরিণত হয়েছে। অনেকে দেশের ভেতরে আবার অনেকে দেশের বাইরে অবস্থান করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি বলেছেন 60.5 লাখ সিরিয়ার শরণার্থী দেশের বাইরে অবস্থান করছে। এদিকে গত প্রায় 2 দশক ধরে ইরাকেও যুদ্ধ, সন্ত্রাসী হামলা, বিস্ফোরণ ও তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে জর্জরিত। যদিও ইরাকি শরণার্থীদের ব্যাপারে সঠিক পরিসংখ্যান দেওয়া সম্ভব নয়, কিন্তু গত কয়েক বছরের এক হিসাবে দেখা গেছে স্থায়ী অধিবাসীদের উপর আইএস সন্ত্রাসীদের হামলার কারণে ইরাকের 50 লাখ মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে। ইরাকের অভিবাসন বিষয়ক মন্ত্রী ইরফান ফায়ের বলেছেন 2021 সালের প্রথম দিকে অন্তত 15 লাখ শরণার্থীকে নিজ এলাকায় ফিরে আনা হবে। 2015 সালের 26শে মার্চ সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। যুক্তরাষ্ট্র এবং কয়েকটি ইউরোপীয় দেশের সমর্থন নিয়ে সৌদি নেতৃত্বাধীন জোট এখনও অসম ওই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী ওই আগ্রাসনে এ পর্যন্ত 40 লাখ ইয়েমেনি শরণার্থীতে পরিণত হয়েছে। বেশিরভাগ শরণার্থী ঘরবাড়ি হারিয়ে দেশের ভেতরে অবস্থান করছে। বলা যায় বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 1% মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে, যার সংখ্যা হবে প্রায় 8 কোটি।
সবচেয়ে বেশি শরণার্থীতে পরিণত হয়েছে সিরিয়া, ইরাক ও ইয়েমেনের নাগরিকরা, যারা কিনা সারা বিশ্বে মোট শরণার্থীর 1/5%-এর বেশি। এতে কোনো সন্দেহ নেই যে এই পরিস্থিতি সৃষ্টির জন্য সবচেয়ে দায়ী হচ্ছে পাশ্চাত্য, বিশেষ করে মার্কিন নীতি এবং আরব বিশ্বে তাদের যেসব সৌদি আরব